চিন্তিত চেহারায় বলল, তেমন কিছু না, ওই সারিকা অনন্যা কথাদির সাথে গল্প করছিলাম তো, অনেক রাত হয়ে গিয়েছে আর আমার এখন ঘুমও পাচ্ছিল না, তাই ফেসবুক দেখছি। আর কালকে তো মেহেদি সন্ধ্যা। মুচকি হেসে বলল। ও, তা আমার জন্য ঘুম লাগছে না বুঝি? খানিকটা লজ্জা পায় এবং বলল, হ্যাঁ, আমার প্রাণপ্রিয় জামাইজানের জন্য। জানেন, আপনাকে অনেক মিস করেছি আমি, প্রচুর বলে বোঝানো যাবে না এমন। অশ্রুসিক্ত নয়নে বলল, কাঁদে না অরুজান, আমি তো তোমায় মিস করছি। প্লিজ কেঁদো না। ওকে, কাঁদবো না। তাহলে আমাকে এখন এতগুলো কিসি করুন এখানে। নিজের ঠোঁট দেখিয়ে বলল। ওইদিকে সোম কিছু বলতেও পারছে না, কারণ ওরও ভিডিও কলে তার সাথে খালি ওড়নায় দাঁড়িয়ে আছে। সেও তার চোখটা যথেষ্ট সংযত রাখছে, কিন্তু এখন কি করবে সে নিজেকে কিছুটা বুঝিয়ে অরুকে বলল, এভাবে কিভাবে দিব? তোমার আমার দূরত্ব অনেক, সো দেশে আসলে সারাদিন রাত 24 ঘন্টা দিব। না, এক্ষুনি দেন, না হলে আর কথাই বলবো না, আমি কল কেটে দেবো। আচ্ছা। বলে সে ভিডিও কলে নিজের ঠোঁট ফোনের ওপাশে অরুর ঠোঁটের উপর রাখলো এবং অনবরত কিস করতে থাকলো। কতটা করেছে হিসেব নেই। তারপর সেও অরুকে শুধালো। নাও ইয়োর টার্ন। বলতেই অরু তখন কলটা কেটে দিল। অরু তখন ঘরে ছিল, তাই কি বলছে তা নিজেও বুঝতে পারেনি। যখন ব্যাপারটা বুঝলো তখন সে লজ্জায় ফোনটা কেটে দিল। আর সোমের সামনে দাঁড়াতে পারলো না সে, মনে মনে নিজেকে অনবরত গালি দিচ্ছে। ইস, কি বেশরম হয়েছি আমি, দিনে দিনে কি অবনতি হচ্ছে আমার। ওনার সামনে কিভাবে এইসব বললাম আমি, ছি ছি ছি। এখন তো ওনার সাথে কথা বলাও যাবে না। বলেই কাঁদো কাঁদো মুখ বানালো। তারপর হঠাৎ করেই তার মাথায় এলো সে মেসেজে সোমকে সরি বলবে। তখন এসব করার জন্য সোমু কি তাকে ভাববে? ওসব মেয়ের মতো আমি, উনি কি ভাববে আমাকে? যাই, ওনাকে মেসেজ দিয়ে সরি বলি। তাই যেই ভাবা সেই কাজ। ও মেসেজ দিয়ে সরি বলল। দেখে সোম অনলাইন থেকে বেরিয়ে গেছে। ওইদিকে সোমও প্রচুর আপসেট, কারণ ওর খুব ভালো লেগেছিল সেই মুহূর্তগুলো। ও তো ভেবেছিল ওর সাথে পুরো ফ্রি হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ওর সাথে এখনো ওসব থেকে দূরে থাকতে চায়। হয়তো ওকে দয়া করেই ফোন দেয়। মনে অনেক কষ্ট পেল সে ভাবছে আর ওকে নিয়ে আর স্বপ্ন দেখবে না। সে ওর বাবা মায়ের সাথে ফোনে কথা বলবে, এসব এঙ্গেজমেন্ট এসব ছিন্ন করে দিবে। সে বলবে ওর যদি কখনো কোনো ছেলেকে ভালো লাগে তাহলে সে তাদের মাঝ থেকে সরে আসবে। সে এই রাশিয়ায় নিজের জীবন কাটিয়ে দেবে। সে আর ওর সাথে ফোনে কলে কথা বলবে না। সে নিজের কাজে ফোকাস দেবে। পরের দিন ওরু ঘুম থেকে উঠে যায় সকাল 5টায়। কাল কত রাত পর্যন্ত জেগেছিল, তবুও সে উঠে পড়েছে। আজ তার প্রচুর কাজ রয়েছে। সে উঠে স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে 1 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে পড়তে বসে গেল। আজও অনেক পড়া বাকি তার, কাল পড়েনি। এই জন্যে সে পড়াগুলো খুব মনোযোগ সহকারে পড়ে। তারপর সকাল 8টায় বেরিয়ে পড়ে মেডিকেলের উদ্দেশ্যে। গিয়ে দেখে ওরা ক্যাম্পাসে বসে রিক বই নিয়ে পড়ছে। আর আর নীলাদ্রি এখনো আসেনি, তাই ওরও ওদের কাছে এসে নীলাদ্রিকে ফোন করে। ও বলে এখনই এসে যাবে। রিকের সাথে বসে গিয়ে বই পড়ে। এর কিছুক্ষণ মুহূর্ত পরে নীলাদ্রি আসে। তারপর তারা ক্লাসে যায়। ক্লাস শেষ করে আসতেই মেডিকেল কলেজে নিয়মিত আইটেম, কার্ড ও টার্ম পরীক্ষা হয়। ওরা আইটেম পরীক্ষা শেষ করে ওদের 3জনকে নিয়ে গ্রুপে যাচ্ছিল। ওয়ার্ডে রোগী দেখতে যায়। যাওয়ার সময় ওদের বলতে লাগলো, আজ ওর দিন মেহেদি অনুষ্ঠান, তো নীলাদ্রি যাবে ওর সাথে। রিক বলে, এভাবে এই ড্রেসে যাওয়া কিভাবে মেহেদি অনুষ্ঠানে? চিন্তা করিস না, ছেলে মেয়েদের জন্য আলাদা ড্রেস আনানো হয়েছে। তাছাড়া বর কনে একসাথে মেহেদি অনুষ্ঠান হবে, সঙ্গীত হবে। তাছাড়া নীলাদ্রি তো ডান্স পারে, ও ডান্স করবে। কি বলিস অরু? আমি কিভাবে করব? রিহার্সেল না করে কিভাবে ডান্স করব বল তুই? আরে সব পারবি, চিল মোটে থাক। কি, তোরা আমাকে আর নীলাদ্রিকে ওই মেয়েটাকে দেখালি না? এই ডিজিটাল যুগে এসে অন্তত একটা ফটো তো তুলে রাখতে পারতি রিদ। আরে ওই মেয়েটিকে দেখলে না বলবি, জানিস ওই মেয়েটি কত সুন্দর, কতটা স্নগ্ধ শ্যাম্পুর মতন লাগছিল সাদা ড্রেসে। ওই রীতা না থাকতো, না হলে ওর সাথে একটা ভালো সম্পর্ক থাকতো। শালা ফোন নং আনিনি। আফসোস, মিস করলাম আমরা ওই রমণীকে দেখতে। এখন তো রিকের ঘুম হারাম হয়ে গিয়েছে। ওই রমণীকে দেখে এখন ওর আফসোস করছে, কেন ওর সাথে ঝগড়া করলো।
বলতেই ওরা ওয়ার্ডে চলে গেল। এখন আর গল্প করলে চলবে না, রোগীর যাবতীয় সব ডিটেলস লিখতে হবে। মেহেদি সন্ধ্যা ডে, গাঁদা, জুঁই, বেলি, রজনীগন্ধা, পাতাসহ ডাল এসব দিয়ে সাজানো কাগজের লণ্ঠন, ফেয়ারি লাইট, কাচের জারে মোমবাতি বা ছোট বাল্ব, জিনিসপত্র, মাটির সরা, হাড়ি, পাটের দড়ি দিয়ে সজ্জিত বিভিন্ন গাছ, ছোট ছোট টবে লাগানো ফুল বা পাতাবাহার। খোলা জায়গায় তাদের ছাদে একটা সুন্দর স্টেজ সাজানো হয়েছে, পুরো গ্রামীণভাবে। সবকিছু সারিকা আর অনন্যা অনলাইন থেকে এনে সাজিয়েছে। তারা সবাই মাদুর বিছিয়ে দিয়েছে, কাঠের বেঞ্চও রয়েছে। ওরু ও তার ফ্রেন্ডরা মিলে আসলো সন্ধ্যায়। তখন ওরু ওদের ফ্রেশ হওয়ার জন্য ওদের আনানো সেই ছেলে মেয়েদের পাঞ্জাবি ও শাড়ি দিয়ে দেয়। মেয়েদের জন্য কাঁচা সবুজ ফেব্রিকের শাড়ি ও ছেলেদের জন্য খয়েরি রঙের পাঞ্জাবি। ওরুও ফ্রেশ হলো গিয়ে, সেও আজ শাড়ি পরলো। ওরু খয়েরি রঙের শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা পরেছে। কথাও আজ আবার সেই স্পেশাল, সেই মেহেদি কালারের তাঁতের বোনা শাড়ি পরেছে আর হলুদের গহনা। মেয়েরা সবাই ফুলের গহনা পরেছে। ওইদিকে রিক তার মা বাবার সাথে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামছিল, তখনই কারো সাথে তার ধাক্কা লাগে। সারিকাও আসছিল মেহেদির ডালা নিয়ে। সে আগে কে রয়েছে ডালা দ্বারা দেখতে পায়নি, তাই দুজনেই ধাক্কা লেগে দুদিকে ছিটকে পড়ল। সারিকার হাতে থাকা মেহেদির ডালা থেকে সব মেহেদি পড়ে ফ্লোরের এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এ দেখে সারিকা উঠতে দেখেই সেই চেনা পরিচিত মুখ। আর রিকেরও হাতে থাকা ফোনের কিছু হয়নি। নিউ ফোন, আইফোন 60 প্রো ম্যাক্স। রিক তো ফোন পরে মনে হয়েছিল জানটাই পড়ে গিয়েছে। এত কাকতি মিনতি করে বাবার কাছ থেকে ফোন নিয়েছে। সে উঠতেই দেখে সেই রমণী যে তার ঘুম কেড়ে নিয়েছে। এই নিষ্ঠুর রমণী। সারিকা প্রথমেই বলা শুরু করে, এই যে মিস্টার, আপনার সেই সো কল্ড গার্লফ্রেন্ড কোথায়? আপনাদের গার্লফ্রেন্ড আর আপনার ধাক্কা খাওয়ার রোগ আছে নাকি, যে যেখানে সেখানে মানুষ সাথে ধাক্কা খান? বলেই রাগী মুখে চেয়ে রইল রিকের দিকে। ওই মেয়ে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আই এম পিওর সিঙ্গেল। আর আমি ধাক্কা খাইনি, আপনি পিছন থেকে এসে ধাক্কাটা দিলেন। কি ধাক্কা আমি দিয়েছি? তো আপনি এই খাম্বার মতো দাঁড়িয়ে কি করছিলেন? সরে গেলেই তো পারতেন। আমার কি পিছনে দুটো চোখ লাগানো যে আপনাকে দেখব? বলতেই ওরু জোর গলায় ছাদ থেকে ডাক দিচ্ছিল সারিকাকে ডালা নিয়ে যেতে। সারিকা তখন কটমট করে তাকাতেই রিকের নজর পড়ে এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া মেহেদিগুলো। সে এসব দেখে সে চলে যেতে লাগলো। সারিকা তাকে নিয়ে হাত ধরতেই রিককে বলল, এই যে মিস্টার, আপনি এই সাজানো গোছানো মেহেদির ডালা আপনার জন্য পড়ে গিয়েছে, আর আপনি চলে যাচ্ছেন। এক্ষুনি এগুলো তুলে দিবেন। বলতেই সারিকা আর রিক একসাথে মেহেদিগুলো তুলল। তারপর সারিকা ডালা নিয়ে চলে গেল ছাদে। ছাদে অনেক সুন্দর করে সাজানো। তারা আজ কোনো মেহেদি আর্টিস্ট আনেনি, কারণ অনন্যা মেহেদি কোর্স করে রেখেছে। অনন্যা সবাইকে মেহেদি পরিয়ে দিবে। সারিকা ওরুর দৃষ্টিপাতে আসতেই ওরু বলল, কিরে, তোকে কখন বলেছি এখন আসছিস সারিকা? আর ডালাগুলো তো কত সুন্দর ছিল, এখন এলোমেলো কেন? আসলে অরুদি হয়েছে কি, ওই ছেলেটা রিককে দেখিয়ে। সাথে ধাক্কা লেগে সব কিছু পড়ে গিয়েছে, তাই দেরি হয়েছে। ও তো রিক আমার ফ্রেন্ড। আচ্ছা তুই থাক, আমি আসছি। রিয়ারা বোধহয় চলে এসেছে। ওকে আর তোমার ওই ফ্রেন্ডকে বলে দিও ও যেন আমার আশেপাশে না থাকে। কেন রে, ওর সাথে তোর এত রাগ কিসের জন্য? এমনি। ওরু আর এসব নিয়ে ঘাটলো না, কারণ ও রিয়াদকে এখানে নিয়ে আসবে। তাই ও এসব নিয়ে মাথা ঘামালো না। এইদিকে সবাই মেহেদি দিচ্ছে আর ছেলেরা ডিজের ড্যান্স করছে। যেই মুহূর্তে রিক তার বাবার সাথে কথা বলছিল, উনি দুজন বাড়ি আসতে ওদের মা অসুস্থ হয়ে গিয়েছে। তাই সে ও রিদ ওরুর কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। ওরু বলছিল, আন্টি ভালো হলে ফোন দিস। নীলাদ্রিও সারিকা ও অনন্যার সাথে গল্প জুড়ে দিয়েছে। অনন্যা নীলাদ্রিকে মেহেদি পরিয়ে দিচ্ছে। কথা এখন মেহেদি পড়েনি। সে আর রিদম প্ল্যান করেছে যে তারা দুজনে একসাথে মেহেদির একটা ভিডিও ক্যাপচার করবে, তাই সে সেই প্রস্তুতি নিচ্ছিল। এর কিছুক্ষণ পর রিয়াদের পরিবার আসে, যেখানে রিয়া একাই এসেছে। কথা ওকে জিজ্ঞেস করলে সে বলল ওর সাথে কথা বলছে, তাকে বলেছে চলে যেতে। রিক্তা চৌধুরী, সিয়ান চৌধুরী আর কেয়া চৌধুরী আসেনি। তারা বলেছে এসব বাচ্চাদের অনুষ্ঠানে আমরা কি করব। রিয়া এসে কথার সাথে কথা বলে চলে গেল। মেহেদি কর্নারে অনন্যা সারিকা নীলাদ্রির সাথে গল্প করতে লাগলো।
হৃদম অরুকে যা বলল তাতে কথার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সোম তাকে এতটা ভুল বুঝলো কি করে? হৃদম অরুকে সোম তাকে যা বলল তা খুলে বলল। সোম অরুকে বলেছে যে যদি তাকে মেনে না নেয় তাহলে সে এঙ্গেজমেন্টের সব কিছু ছিন্ন করে দিবে, সে তারপর যে কোনো ছেলেকে বিয়ে করতে পারবে। অরু বুঝলো সেদিন কল কেটে দেয় সোম এতটা রিয়্যাক্ট করে। হৃদম অরুকে বলল, বোন আমার, তুমি আমার ভাইয়ের যোগ্য। তুমি আমার ভাইকে যতটা বুঝবে ততটা অন্য কেউ বুঝবে না। সে তোমাকে ছাড়া কল্পনা করতে পারে না। তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, তবুও যা হয়েছে তা মিটিয়ে নিও। তোমার এই হৃদমদার অনুরোধটা প্লিজ। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার দাদা ভাইকে সামলানোর দায়িত্ব আমার। আর প্লিজ হৃদমদা সবাইকে কিছু জানাবেন না, এমনকি কথা দিয়ে কেউ না। ওনার এই ভুল ধারণা আমি ভেঙে দেব। আপনি তাড়াতাড়ি যান, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, যাচ্ছি আমি। বোন, যাই করো না কেন বোন আমার, ভাইয়ের সাথে সারাটা জীবন থেকো। বলেই হৃদম চলে গেল। তার বউকে দেখার লোভ সামলাতে পারছে না। ওইদিকে অরুও কিছুটা চিন্তা করছে, কারণ লোকটা তাকে এতটা ভুল বুঝলো। সে আজ কল করবে। সে চায় না সোম তাকে ভুল বুঝুক, সব ভুল ধারণা সে ঠিক করবে। সেও চলে গেল ছাদে। সে চায় না তার বোনের কোনো অনুষ্ঠান তার কারণে কারো মন খারাপ হোক। তাই সবার সাথে বসলো গিয়ে শীতল পাটির মাদুরে। ওইদিকে কথা আর রিদমের ফটো সেশন চলছে। রিয়া অরুকে দেখে বলল, বৌদিমণি, তুমি কি মেহেদি দিবে না? আর এমন মন খারাপ করছো কেন? না রিয়া, আমি মেহেদি পরবো না। আর আমি কোনো মন খারাপ করিনি। অরু মুচকি হেসে বলল, না, তুমি মেহেদি দিবে আর দাদা ভাইয়ের নাম লিখতে হবে। সারিকাও রিয়ার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, রিয়া যা বলছে তাই হবে। আর তুমি মেহেদি দিবে? আমরা সবাই দিয়েছি, তুমিও আমাদের মতো হাত লাল টুকটুকে করবে না? ওকে, দেবো। তা তোরা কাল সঙ্গীতে পারফর্ম করবি না? হ্যাঁ করব, আমরা গ্রুপ ডান্স করব। তোমাকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, মানে হবে। অনন্যা বলল, ওকে বাবা, থাকবো। তোরা জানিস নীলাদ্রি খুব ভালো ডান্স পারফর্ম করে। ধুর, আমি ওসব পারি না, তোমরা করো। হুম, নীলাদ্রি দি, তোমাকে করতেই হবে। ওকে, করব। আজকে কিন্তু অনেক মজা করব। হ্যাঁ, কালকে আমাদের কলিজারাও আসবে সঙ্গীতের সময়, কারণ ওরা চট্টগ্রাম থেকে আসছে। আমার পিসতুত ভাই বোন, পিসিও পিসমশাই সবাই একসাথে আসবে। কি মজা! ওরা এখন আসবে না, ওরা আসলে অনেক মজা হবে। রিয়া বলল। এরপর অনন্যা শুরু করলো অরুর হাতে মেহেদি দেয়া। হলুদের ফর্সা হাতে মেহেদি অনেক সুন্দরভাবে ভেসে উঠেছে, আর হাতের ডান পাশে একটি নাম জলজল করছে, সোমরাজ। যা দেখে অরুর হৃদয়ে তৃপ্তিময় দোলা লাগলো। প্রথম যেদিন লোকটিকে জানলো তখন তো এই বিয়ে মানতেই পারতো না, আর এখন এই লোকটা তার অস্তিত্বের সাথে মিশে রয়েছে। এরপর পাশ থেকে একটা সফট মিউজিক ভেসে আসতেই সবাই তাকালো। কি সুন্দর দৃশ্য! এমন মোমেন্টসে সব মেয়েদের ড্রিম থাকে। কি সুন্দর করে কথাকে হৃদম মেহেদি পরিয়ে দিচ্ছে। এই জন্যেই কথা এতক্ষণ মেহেদি পড়েনি। হৃদম সযত্নে হাতটা ধরে মেহেদি পরিয়ে দিচ্ছে কথার। আর পাশ ভিডিও ক্যাপচার করা হচ্ছে, আর মিউজিকটাও দারুণ। है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाई, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाई, तेरे ले बनाए तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाई, नहीं मुश्किल वफा जरा देखो यहाँ, तेरी आंखों में बसता है मेरा जहाँ, कभी सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आ जरा, दुनिया सुनो सजानी सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, कहानी सुनो हाँ जुबानी सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, मुझे प्यार हुआ था, मुझे प्यार हुआ था। মেহেদি অনুষ্ঠান শেষ হলে রাতে সবার সাথে ডিনার সেরে রিদম ও রিয়া চলে গেল তাদের বাড়িতে।
সবাই ঘুমিয়ে গেলেও অরুর চোখে ঘুম নেই। সে ভাবছে সোমকে ফোন দিবে কিনা। তারপর তার ব্যাকুল হৃদয়ের তৃষ্ণা নিবারণে ফোন দিতে চলে গেল। সে তার আরামপ্রিয় বেলকনিতে। সে দেখে সোম তাকে ব্লক করে রেখেছে। এতে সে কিঞ্চিত কষ্ট পেল, তবুও হাল ছাড়ল না। সে তার আরেকটি সিম কার্ড লাগিয়ে ফোন দিল। কয়েকবার কল কেটে যেতেই হঠাৎ করে সোম কল রিসিভ করলো। অরু ফোনটা বুকে চেপে ধরল। তার প্রিয় মানুষটি হ্যালো হ্যালো কণ্ঠ শোনা যাচ্ছে। সোম ফোন ধরেই বলল, হ্যালো, কে বলছেন? আশ্চর্য, সে কখন থেকে কথা বলছেন না। এবার আমি কল কেটে দেব। বলতেই অরু কান্না ভেজা গলায় বলল, প্লিজ ফোন কাটবেন না প্লিজ। আপনি কাল যা ভাবছেন ভুল ভাবছেন আমার সম্পর্কে, প্লিজ কাটবেন না প্লিজ। সোম তার হৃদমোহিনীর কান্নায় কণ্ঠ শুনে তার মন গলে যায়। সে ফোনটি কাটে না, বরং কোনো কথা না বলে চুপ করে থাকে। অরু বলতে লাগলো, আমি জানি আপনি আমাকে ভুল বুঝে কথা বলছেন না। কাল আমি ঘোর লেগে কি থেকে কি বলে ফেলেছি আপনাকে। পর মুহূর্তে যখন আমি বুঝতে পারলাম আপনাকে কি বলেছি, তখন প্রচণ্ড লজ্জা লাগছিল আমার, তাই আর না পেরে কল কেটে দিয়েছিলাম। আর আপনি কি না ভুল বুঝলেন? সোম হৃদমোহিনীর কথা শুনে সম্পূর্ণ কিছু অনুভব করে বুঝল। তারপর সে বলল, আমি ভুল বুঝিনি। আমি তো ভাবছি তুমি আমাকে পছন্দ করো না। তোমাকে তো সবাই জোর করে রাজি করিয়েছে। বলতেই অরু বলল, চুপ। আর একটা কথাও বলবেন না। আমি আপনাকে দেখে প্রথমে মোটেই পছন্দ না করলেও এখন তো ভালো লাগা থেকে। বলেই থামলো। কি থেকে কি বলে ফেলেছে। সোম কিছুটা মুচকি হাসলো। সোম বলল, কি বললে? না, ভালো লাগে থেকে কি? নাহলে কল কেটে দেব। বলতেই অরু তড়িৎ বেগে বলল, কাটবেন না প্লিজ। সব কি বলা লাগে আপনারা, মানে আপনি কি বুঝতে পারেন না? লজ্জা পায় তো মেয়েরা, এটা কি জানেন না আপনি? আমারটা 10টা 5টা বউ নেই যে জানবো? বলো, নয় কেটে দেব। হে আমার চাঁদ, আমার আধারের আলো, আমার হৃদয়ের রাজা, আমার জীবন, আপনার এই হৃদমোহিনী আপনাকে অনেক ভালোবাসে। আমি আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব রাজ। সোম অরুর কথা শুনে তার হৃদয়ে তৃপ্তিময় দোলা লাগলো। এই মুহূর্তে সে যদি অরুর কাছে থাকতো, তাহলে তার বক্ষপিঞ্জরের মাঝখানে জড়িয়ে ধরতো তাকে। কোন পুরুষ চায় না তার শখের নারী তাকে ভালোবাসুক? প্রতিটা পুরুষের মধ্যেই তার শখের নারীকে নিয়ে স্বপ্ন থাকে। সব পুরুষই চায় তার শখের নারী তাকে ভালোবাসি শব্দটা বলুক। সোম বলল, আমি আমার হৃদয় রানীকে অনেক ভালোবাসি। এই শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি হৃদয় মোহিনী। বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। জানেন, আজ কথাদির মেহেদি অনুষ্ঠান হয়েছিল, তখন আপনাকে অনেক বেশি মনে পড়ছিল আমার। আপনি থাকলে আমাদেরও এরকম অনুষ্ঠান হতো। প্রতিটা মুহূর্তে আপনাকে মিস করি আমি। আমিও তো মিস করছি জান। এখন তোমায় দেখবো জান। বলেই অরুর ফোনে সোমের আইডি থেকে ভিডিও কল এলো। সে রিসিভ করতেই দেখলো সোম খালি গায়ে ডিভাইনের উপর বসা। তা দেখে অরু খানিকটা ঢোক গিলল। সে এমন অবস্থায় কখনো তাকে দেখেনি। এরই মাঝে সোম হাঁচকি স্বরে বলল, জান, ইউ লুকিং সো হট। বিশেষ করে তোমার এই লাল তিলটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বলতেই অরুর চোখ চড়গাছ, কারণ সে মেহেদিতে পরা শাড়ি এখনো চেঞ্জ করেনি, আর আঁচলের পিনটা খুলে রেখেছিল গরমের জন্য। তারপর হঠাৎ সোমের কথা মনে হতেই সে তৎক্ষণাৎ কল করলো। সে খেয়াল করেনি শাড়িটাও কিছুটা সরে গিয়ে বুকের ভাঁজের তিল দেখা যাচ্ছে। সে শাড়িটার আঁচলের দিকটা ঠিক করতেই সোম নেশালো কণ্ঠে বলল, জান, তোমার কাছে যদি কিছু চাই দেবে আমায়? সে মাতাল করা কণ্ঠ শুনে অরুর গায়ে শিহরণ জাগলো। অরু কিছুটা অব্যক্ত হয়ে বলল, আপনি বলুন কি চান। আপনার অরু আপনাকে নিজের জীবনটাই দিতে পারবে। বলেই সোম বাদিকে ঘুরে ঠোঁট কামড়ে হেসে বলল, সত্যি বলছো তো? দিতে পারবে? আমার সাধ্যের মধ্যে চান যদি, তাহলে অবশ্যই দিতে পারবো। সেটা তো তোমার সাধ্যের মধ্যে, তখন লজ্জা পেলে চলবে না। এখন বলে দিবে কিনা? অরু এত কিছু না বুঝেই বলল, দিব তো, বলেন না কি চাইছেন। বলতেই সোম কিছুটা এগিয়ে আসতেই সোমের মুখ শুধু দেখা যাচ্ছে। সে একটু বেশি এগিয়ে নেশালো কণ্ঠে বলল, I want to kiss that red mole on your chest. You promised me. Now I have to fulfill this wish. অরু কি বলবে এখন? কিছু বললেই সোম রাগ করবে, আবার ভুল বুঝবে, তাই সে বলল, দেখুন, এখন এইসব না, সব বিয়ের পর। বলতেই সোম বলল, প্লিজ জান, আমি আর কন্ট্রোল করতে পারছি না। একবার কিস করি। সামনে সামনে তো দিচ্ছি না,
এত লজ্জা পর কি আছে? বলেই ওরু ফোনটা তার বুকের কাছে নিয়ে এলো আর তারপর শাড়িটা কিছুটা সরিয়ে দিতেই সেই লাল তিল সোম ফোনে দৃশ্যমান হতেই কয়েকটা চুমু বসিয়ে দেয়। আর ওরু লজ্জায় চোখ মুখ খিচে ফেলেছে। সোম ধরা গলায় বলে, ইটস সো সুইট জান। সামনাসামনি হলে আরো ভালো হতো। কবে যে 6টা বছর শেষ হবে। তুমিও ছোট, নয় এসব ভাবতাম না, এখনো চলে আসতাম। বাই দ্য ওয়ে, কালকের পাওনা তো রয়েছে আমার। কালকের কেসগুলো এখনো দিতে হবে। বলতেই ওরু বলে, প্লিজ, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি পারবো না। ওকে, আমি আর কথা বলবো না। তুমি কথা দিয়ে কথা রাখো না। বলতেই ওরু তড়িৎ বেগে বলে, না প্লিজ, আমায় ভুল বুঝবেন না, আমি দিব। বলেই ফোনের ওপাশে সোমের ঠোঁটে একটা চুমু দেয়। সোম তখন বলে, বাবারে বাবা, আমার বউ তো হারকিপটা জানা ছিল না, মাত্র একটা চুমু খেলো। একটা চুমু খেলে কেউ হার কিপটে হয়ে যায় না। তা তো দেখতেই পাচ্ছি। এই সম্রাট চৌধুরী কয়েক হাজার চুমু দেয় আর তুমি কিনা দাও একটা। বাহ, কিপটা বউ, বাহ। বউ আমার কিপটামি করতে তুমি সেরা রে। বলতেই ওরু রাগে গর্জে ওঠে, কিপটামো করি না। শুনেন, আমার 14 গোষ্ঠীর সবাই দাতা, আর আপনি বলছেন আমি কিপটা? সব মুচকি হেসে বলে, তোমার মতোই তোমার 14 গোষ্ঠী একটা চুমু দিয়েছে, তাতে পার্টনারকে। তাই তো তোমার দাদা দাদির এক ছেলে একটা চুমুতে। তো বলবো না হারকিপটা? আমি বাবা এত হারকিপটা না, আমার মনও অনেক দয়ালু। তাই কয়েক হাজার চুমু দিব বউকে, আর কয়েক হাজার বাচ্চা গিফট করবো বউকে। কয় হাজার গিফট করবো বউ বলো? ছি ছি ছি, আপনি এত অসভ্য কখন হলেন? রাশিয়ায় গিয়ে কি এমন খেয়েছেন, এমন আবাল মার্কা কথা বলেন আপনি? অরুর কথা শুনে সোম ঠোঁট কামড়ে বলে, আমি যা খেয়েছি তুমি খাবে নাকি অরুজান? তো তুমি এমন করতে চাও? অরু থতমত খেয়ে বলল, কি যা তা বলছেন এসব? আপনি তো আগে এরকম অসভ্য ছিলেন না। বিদেশি বাতাস পেয়ে এসব হয়েছে আপনার, তাই না? ওইসব বিদেশি বাতাস নয় জান, ওইসব প্রেমের বাতাস। বলেই মুখ বাঁকালো। সোমও মুচকি হেসে ফোনের ওপাশ থেকে সরে আসতেই সোম খালি গায়ে দাঁড়িয়ে থাকা বডি মাসেলগুলো ফুটে ওঠে। হঠাৎ অরু দেখে সোমের বুকের বাম পাশে সাদা ব্যান্ডেজ করা দেখতে পেল অরু। সে জিজ্ঞেস করে, আপনার এখানে সাদা ব্যান্ডেজ লাগানো কেন? সোম ভ্রু কুচকে বলে, এটা, ও মাই গড, এটা তোমাকে আনবক্সিং করে দেখানোর জন্য এনেছি, দেখবে এটা? কি হয়েছে ওখানে? ব্যথা ট্যাথা পাননি তো? আর কি সব বলছেন আনবক্সিং? সোম ব্যান্ডেজটা খুলতে খুলতে গান গেয়ে উঠল, এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। অরু সোমের গান শুনে অনেক ভালো লাগে। এই গানটা তার অনেক প্রিয়। সে দেখে সোমের ব্যান্ডেজটা খুলে ফেলেছে। সে অবাকের শেষ পর্যায়ে। এই লোকটা এমন কেন? এত ভালোবাসে তাকে? অরু সোমের পাগলামি দেখে চোখের কোণে পানি এসেছে তার। সোম তার বুকের বাঁ পাশে অরুজান নামটি ট্যাটু করেছে। অরুর চেহারায় চোখের কোণটা চিকচিক করছে বলে সে বুঝলো অরু কাঁদছে। সে অরুকে বলল, কাঁদছো কেন? আপনি আমার জন্য এত পাগলামো কেন করেন? এত ভালো কেন বাসেন? আপনার কি কষ্ট হয় না এইসব করতে? ভালোবাসার মানুষটার জন্য পাগলামি করব, আর আমি আমার হৃদমোহিনীকে আজীবন ভালোবেসে যাব। আর আমার মোটেও কষ্ট হয়নি জান। কষ্ট তো তখনই হয় যখন তোমাকে দেখি না। অরু সোমের মন খারাপ মুখশ্রী দেখে সে কথা উল্টাতে বলে উঠল, দেখবেন না, আমি মেহেদি দিয়েছি। শুনেছি যার হাতে মেহেদি যত বেশি গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। দেখুন না মেহেদি গাঢ় হয়েছে কিনা। সোম অরুর কথা শুনে মুচকি হাসে। দেখাও জান পাখি। বলতে অরু তার হাতটি দেখালো স্ক্রিনে। মেহেদি রাঙা হাতে জলজল করছে তার নাম সোমরাজ। আর মেহেদিটা অনেক গাঢ় হয়েছে। সোম বলল, আমার নাম লিখলে কেন? অরুকে কিছুটা লজ্জা দেওয়ার জন্য। অরু লজ্জায় রাঙা মুখ দেখতে তার অনেক ভালো লাগে। অরু মাথা নিচু করে বলল, বারে, নিজের হাতে নিজের বরের নাম লিখবো না বুঝি? অরু কথা শুনে সোম হাসে আর বলে, ওকে অরুজান, এখন ঘুমোয়। আজ অনেক রাত হয়ে গিয়েছে, কাল করে যাবে। দেরি করলে হবে না, ঘুমাও, বাই। অরু বলল, আপনিও ঘুমান, আর প্রতিদিন কল করবেন, বাই। ভোরের আলো অরুর চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। দেখলো সকাল 5:15। সে উঠে গেল, স্নান সেরে ঠাকুর সেবা করে। পড়া শেষ হলে রেডি হয়ে নিল কলেজে যাবে বলে। সে এসে ব্রেকফাস্ট টেবিলে বসলো। সবাই বসেছে ব্রেকফাস্ট টেবিলে। কেশব মুখার্জি বললেন অরুকে,
তা অরুমা, তোমার পড়াশোনার খবর কি? আজও যেতে হবে কলেজে? আজ তো বাড়িতে অনুষ্ঠান। অরু জবাব দেয়। ভালো বাবা, যেতে হবেই বাবা, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর বিয়ের সময় সরকারি ছুটিতে মেডিকেল বন্ধ থাকে। ও, তো সোম তোমার সাথে কথা বলে? হ্যাঁ বাবা। ওকে, ও যখন তোমাকে কল করবে তখন আমাকে দিও। ওর সাথে কথা হয়নি রাশিয়া যাওয়ার পর। ওকে বাবা, দিব কল। ব্রেকফাস্ট টেবিল থেকে খেয়ে উঠে পড়লেন কেশব মুখার্জি। কথা সারিকা ওনার সামনে অরুকে আর জিজ্ঞেস করলো না। উনি চলে যেতেই কথা বলল। হ্যাঁ রে অরু, তোর কি আজ খুব বেশি ইম্পর্টেন্ট ক্লাস আছে? কোনো মতেই মিস দেওয়া যাবে না এমন ক্লাস? হ্যাঁ, আজ খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। তেমন কোনো দরকার? আজ সঙ্গীত, তো বিয়ের সহ সব কিছু আজকেই করতে হবে শপিং। তো তোর কি পছন্দ তুই পছন্দ করে আনবি না? না, তোমরা যা পছন্দ করে আনবে তাই পরবো। আর বিয়ে তো আমার না, তোর। সো তোকেই বেস্ট লাগতে হবে। অনন্যা বলল। না, তুমি না আসলে মজাই হবে না। দেখ অনু, আজ আমার অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, তাই আসতে পারবো না। বলেই তাড়াতাড়ি চলে গেল। আজ অনেক লেট হয়ে গিয়েছে। এমনিতেই ওরু চলে গেল কলেজে। সে ক্লাসগুলো সেরে বিকেলের দিকে চলে এলো। নীলাদ্রি রিকের পরিবারকে নিমন্ত্রণ জানায় সঙ্গীতে আসার জন্য। হৃদের মায়ের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে উনি আর 1 বছর বাঁচবেন। তবুও উপরওয়ালার ইচ্ছা। এসব শুনে ওরও খুবই মন খারাপ করলো। হৃদ আর রিককে সে বুঝালো আর বলল আজ সঙ্গীতে তারা পরিবার নিয়ে আসতে অনুষ্ঠানের আমেজে তিনি কিছুটা স্বস্তি ও সুস্থ হবেন। মনও ভালো থাকবে। কেউ কখনো চিরদিনই বেঁচে থাকেন না, সবাইকেই চলে যেতে হয়। সঙ্গীত স্পেশাল। এরপর সে মেডিকেল থেকে ফিরে ফ্রেশ হয়ে নেন। তারপর দেখে কথাসহ বাকি সবাই রেডি হয়ে গিয়েছে। কথা পড়েছে সোনালি রঙের লেহেঙ্গা, সারিকা পরেছে লাল রঙের আনারকলি। সে কথার আনা একটা গাউন পরলো বেবি পিঙ্ক কালারের, যা অনেক সুন্দর। তারপরে সে রেডি হয়ে গেল। তারপর তারা চলে এলো একটা লাক্সারিয়াস রিসোর্টে। সঙ্গীতে নাচ গানের পাশাপাশি বিভিন্ন মজা খেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। ওরও ফোন কলে থাকায় কথার পরিবারের সবাই রিসোর্টে চলে গেল। তার ফোন কল শেষ হতেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই বলিষ্ঠ হাতে তাকে ধরে ফেলল। সে চোখ মেলে তাকাতেই অপরিচিত মুখ দেখতেই সে ছিটকে দূরে সরে আসে। তখন ছেলেটি বলল, হেই সুইট গার্ল, আই এম সরি, আমি দেখতে পাইনি তাই তোমার সাথে ধাক্কা লেগে গেছি। ইটস ওকে। বলেই চলে যেতে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে তাকে বলল, এটা আমাদের ফার্স্ট মিট, সো লেটস ইন্ট্রোডিউস, কারণ আবার দেখা হতে পারে। আমি অরোরা মুখার্জি। আমি কনের বোন। ইউ? আমি পিয়ম সেন, আমি বরের পিসত ভাই। আমরা তো বিআই, রাইট? হ্যাঁ, বিআই ছাড়াও তোমার সাথে আরেকটা সম্পর্ক আছে, নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি তো। প্রীতম মুচকি হাসে। সে মনে করেছে ওরু তাকে পছন্দ করেছে, তাই এমন বলছে। গত পরশু সে এসেছে সুইজারল্যান্ড থেকে। ওইদিকে ওরু ওকে বোঝাতে চেয়েছে সে সোমের হবু বউ। ওরু মনে করেছে প্রীতম বুঝেছে। ওরু তখন তাড়া দিয়ে বলল, চলি, পরে দেখা হবে। বলেই চলে গেল সে। ওইদিকে প্রীতম মনে মনে বলছে, এতদিন দেশ বিদেশে এত মেয়ে দেখলাম, কিন্তু কাউকেই প্রীতমের মন কেড়ে নিতে পারেনি। কিন্তু এই অরোরা মুখার্জি তাকে তার প্রতি আকৃষ্ট করেছে। সে তার মাকে বলবে অরোরার সাথে বিয়ে দিতে। এই বিয়ের পর সে অরোরাকে বিয়ে করবে। মেয়েটি অনেক শান্ত, দেখলে বোঝা যায়। অন্যদিকে ওরও গিয়ে দেখলো সবাই রিদমদের পরিবারের সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে সিয়ান চৌধুরী, রিক্তা চৌধুরী, কেয়া চৌধুরীকে প্রণাম করলো। কেয়া চৌধুরী ওরুকে দেখে বললেন, আরে ওরু, বাহ, আজ তোকে দেখতে অনেক মিষ্টি লাগছে। দাদুভাই থাকলে আজ তোকে দেখে কি করলো নেই। বলতেই ওরু কিছুটা লজ্জা পেল। কেয়া চৌধুরী আবার বললেন, কি নাতবউ, তুমি এখনই যদি লজ্জা পাও তাহলে দাদুভাইয়ের সামনে কি করবে? দিদুন, তুমি না কি সব বলো। আচ্ছা নাতবউ, তুমি কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ আছি ভালো। মনে হয় তোদের বিয়েটা দেখে যেতে পারবো না। ও দিদুন, এসব কথা বলো না তো, দেখো তুমি অনেকদিন বাঁচবে। কেয়া চৌধুরী মুচকি হাসলেন। তার সোম ঠিকই তার মতো হীরের টুকরোকে পছন্দ করেছে। সে যেমন সবার কথা চিন্তা করে, তেমনি ওরুও। এরপর রিক্তা চৌধুরীর কাছে গিয়ে তার সাথে কথা বলল।
আর বর কেনে এখনও ছটফট করছে। রিদম আজ পরেছে সোনালি রঙের পাঞ্জাবি, রিয়া পরেছে লাল রঙের গাউন। এরপর গিয়ে অরু দেখলো প্রীতম আর মধ্যবয়স্ক একজন মহিলা, একজন পুরুষ একসাথে। সে বুঝলো এরা তার বাবা মা। সে এইদিকে আসতেই প্রীতম তাকে ডাক দিল। মিস অরোরা মুখার্জি, এদিকে আসুন। অরু ওদের কাছে আসলো। তখন প্রীতম বলল, মা, এই সে। বলতেই প্রীতমের মা স্নিগ্ধা সেন ওর দিকে চাইলেন। ওইদিকে অরু মনে করেছে ওরা সোমের বউ হিসেবে ওকে দেখছিলেন। সে এইসব মনে হতে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন। ওইদিকে স্নিগ্ধা বললেন, বাহ, খুব মিষ্টি মেয়ে তো। কি নাম তোমার? অরোরা মুখার্জি। খুব মিষ্টি নাম। মা, তোমাকে আমাদের খুব ভালো লেগেছে। বলতেই ওরও ফোন কল আসে। সে বলল, আন্টি, আমার এখন চলে যেতে হবে, ফ্রেন্ডের কল এসেছে। ওরও চলে যেতেই প্রীতম তার মাকে বলল, মা, তুমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই দিয়েছো। আমি ওরুকে চাই মা। এই বিয়ে হয়ে গেলে তুমি ওদের সাথে তাড়াতাড়ি বিয়ের কথা বলো। আচ্ছা, ব্যস্ত হোস না, আমি ওদের সাথে কথা বলবো। ওরও এসে দেখলো নীলাদ্রির মা বাবা তিথিশা ও নীলশা। নীলাদ্রি রিকদের বাবা মা রিয়ান তালুকদার ও মল্লিকা তালুকদার। রিত সবাই চলে এসেছে। সে সবার সাথে গিয়ে কথা বলল। তারপর শুরু হলো সঙ্গীত। প্রথমেই গানের জন্য ডাক এলো সারিকাকে। সে সুরাইলা কণ্ঠে শুরু করলো সেই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। এই গানটি মল্লিকা তালুকদারের অনেক প্রিয়। এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অগাধ টান অনুভব করেন। আগে তিনি প্রায়ই গাইতেন, এখন আর কি সেই কণ্ঠ আছে? আর সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না। আর এখন তো তার বড় একটা রোগ ধরা পড়েছে। সে তার 2 ছেলেকে একা করে দিতে চায় না। তার বড্ড ইচ্ছে ছিল 2 ছেলেকে ধুমধাম করে বিয়ে দিবে, কিন্তু তা আর সম্ভব হবে না। এইসব ভাবছিলেন তিনি। সামনে তাকিয়ে দেখেন একটা মিষ্টি মেয়ে গাইছে গান। তার ছোট ছেলের যা মেজাজ, তার জন্য এই শান্ত মেয়েটিকে তার দরকার। তিনি আর কয়দিনই বাঁচবে, তাই তিনি চান 2 ছেলেকে একসাথে বিয়ে দিতে। এখন আরেকটা মেয়ে পেলে বিয়ের তোড়জোড় করবেন। সারিকার গান শেষ হতেই অনন্যা গান শুরু করলো। তখন মল্লিকা তালুকদার মনে করেন অনন্যা ও সারিকার চেহারাটা সেমই থাকায় মনে করলেন দুজনে যমজ বোন। তিনি মনে মনে চিন্তা করলেন, বাহ, আমার 2 ছেলের জন্য 2 পুত্রবধূ পেয়েছি। তারপর তিনি রিয়ান তালুকদার এর সাথে কথা বললেন। তারও এই মেয়েদের পছন্দ হয়েছে। তিনি তার স্ত্রীর কথায় সম্মতি প্রকাশ করে বললেন, কথার বিয়ের পর ওদেরকে আমরা বিয়ের প্রস্তাব জানাবো। বলেই দুজনে মন স্থির করলেন। ওইদিকে সঙ্গীত শেষ হলো। নাচ গানের মাধ্যমে কথা ও রিদম সবকিছু খুব ভালোভাবে এনজয় করছে। আর ওরও সোমের জন্য মন খারাপ করছে। সোম ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজের গতিতেই চলে। ওইদিকে আস্তে ঘনিয়ে এলো দুটো মানুষের পূর্ণতার দিন। আর মাত্র একদিন পর তাদের বিয়ে। কথার আজ গায়ে হলুদ। ওরুর পড়াশোনার চাপ থাকা সত্ত্বেও সে সোমের সাথে কথা বলে সময় বের করে। দূরত্ব কখনোই ভালোবাসাকে আটকাতে পারে না। অরু সোমের যত দিন যাচ্ছে তত আরও গভীর হচ্ছে তাদের ভালোবাসা। সোমও রোজ অরুর সাথে কথা বলে। সোমের বিজনেস এখন রাশিয়ার খ্যাতি অর্জন করতে যাচ্ছে। তা একমাত্র সোমের কর্মনিষ্ঠার কারণেই। কথার গায়ে হলুদ। সেই বিকেল থেকে গায়ে হলুদের অনুষ্ঠানে তোড়জোড় চলছে। আজকে গায়ে হলুদের থিম লেমন ও পিঙ্ক কম্বিনেশনে। রিয়ারা চলে এসেছে রিদমের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে। রিয়ার সাথে প্রীতমও এসেছে। আরও তাদের সাথে কয়েকজন কাজিনও রয়েছে। রিয়া এসে দেখে তাদের কি সুন্দর স্টেজ সাজানো। আর কথা বসে ফটো সেশন করছে। কথা আজ পড়েছে থিমের সাথে মিলিয়ে লেমন কালারের লেহেঙ্গা ও পিঙ্ক কালারের দোপাট্টা, আর সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা। ব্রাইডাল সাজ এ মিলিয়ে কথাকে অপূর্ব লাগছে। এর মাঝে অরু, সারিকা, অনন্যা, নীলাদ্রি নিচে নেমে এলো। অরু পরেছে লেমন কালারের শাড়ি, তাতে জরির সুতোর কাজ করা, হাই নেক ফুল স্লিভের ব্লাউজ, পেছনে ডিপ কাট ফুলের গহনা। বেশি সাজিনি সে। এই তো চোখে কাজল, মাথায় ফুলের টিকলি, সাথে লম্বা চুলগুলো খোপা করে, তাতে বেলি ফুলের গাজরা, ছোটে পিঙ্ক লিপস্টিকের আগানো, হাত ভরা কাচের চুড়ি। মোহনীয় লাগছে অরুকে। প্রীতম তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপরদিকে প্রীতমকে দেখে নীলাদ্রির মনে প্রেমের ঢেউ খেলে গেল, যাকে বলে লাভ অফ ফার্স্ট সাইট।
প্রীতমকে আজ কম ড্রেসিং হ্যান্ডসাম লাগছে না। সে পরেছে নীল রঙের থ্রি-পিস স্যুট, সাথে সিল্কি চুলগুলো কিছুটা কপালে এসে পড়েছে, নীল লোফার, তার দিকে চোখ সরানো দায়। নীলাদ্রি পরেছে লেমন রঙের টিস্যু সিল্ক শাড়ি আর ব্লাউজের পরিবর্তে টপস। রেশমি কালো চুলগুলো খোপা করে তাতে গোলাপ ফুলের গাজরা দিয়েছে, হাতে সিলভার কালারের চুড়ি, গলায় কুণ্ডনের জুয়েলারি, হালকা মেকআপ, লিপস্টিক, রুচিসম্মত লুকে তাকে দারুণ লাগছে। সারিকাকে দেখে রিকের বুকের বাম পাশে ব্যথা উঠে গেল। এতটা স্নিগ্ধ কেন তার এই ছোট্ট পরিটা? সারিকা পরেছে লেমন কালারের জর্জেট শাড়ি, যার মধ্যে মেটালিক বর্ডার, হাফ সিল্ক ব্লাউজ। চোখে কাজল দেয় তার বড় আঁখিগুলো ফুটে উঠেছে, ঠোঁটে ফুটে উঠেছে মেরুন রং, হাত ভর্তি কাচের চুড়ি, খোলা চুলগুলো বড় ইয়াররিংয়ে টানা গুজে দিয়েছে, গলায় পাথরের সেট। সে যেন সৌন্দর্যের সীমায় অপরিপূর্ণ। রিক তো চোখই সরাতে পারছে না, এতটা স্নিগ্ধ লাগছে। সে অনেক মেয়েকে দেখেছে, কিন্তু সারিকা অন্যরকম। সারিকাকে দেখলে যেন অনুভব করে তা অন্য কোনো মেয়েকে দেখলে এমন হয় না। রিকের দিকে চেয়ে সারিকা ক্রাশ নামের বস্তুটা খেয়ে ফেলল। লেমন কালারের পাঞ্জাবি পরে আর সিল্ক চুলগুলো স্টাইল করে গুছানো, ফর্সা শরীরে এই লেমন কালার টাচ অনেক মোহনীয়। সারিকা ও রিক একে অপরকে দেখেই যাচ্ছে। অপরদিকে অনন্যা পরেছে লেমন কালারের ফ্যাব্রিকের শাড়ি, যার মধ্যে প্রজাপতির বাহার। সে কোনই পর্যন্ত একটি ব্লাউজ পরেছে, গলায় পরেছে অ্যান্টিকের সিলভার কালার গহনা, কানে ছোট্ট ইয়ারিং, চোখে কাজল, ঠোঁটে ফুটে উঠেছে ডার্ক কালারের লিপস্টিক, চুলগুলো খোলা, তার মাঝে ফুলগুলো গুজে দেয়া। অনন্যা তো সেই কখন থেকে তার ক্রাশ নামক ব্যক্তিটাকে দেখেই যাচ্ছে। রণবীর কাপড় থেকে তাকে আরো হট লাগছে। উফ, এত সুন্দর হতে হবে কেন? মেয়েগুলোকে দেখো, যেন কোনো ছেলে দেখেনি। রিত পরেছে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি আর ব্ল্যাক পাজামা, ছোট ছোট কুচকানো চুলগুলো এসে কপালে পড়েছে, হাতে ব্ল্যাক রোলেক্স ঘড়ি, ব্ল্যাক সানগ্লাস। উফ, দিলে গিয়ে লাগে। রিতকে যে অনন্যা এত সময় ধরে দেখে যাচ্ছে তা তার খেয়াল নেই। হঠাৎ সে সামনে তাকাতেই তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। এ তো সাক্ষাৎ কোনো প্রজাপতি। প্রজাপতি যেন শাড়ির সাথে পরনের মেয়েটির মধ্যেও প্রতিফলিত হচ্ছে, যা কোনো পুরুষকেই আন্দোলিত করতে পারে। অরুর ফোনে সোমের কল আসে, সে সেটা রিসিভ করলো। অরুকে দেখে সোম তো হারিয়েই গেল। এতটা মোহনীয় কেন তার হৃদমোহিনী? উফ, আজকে যেই দেখবে তার হৃদমোহিনীকে সেই একবারে ফিদা। সে তো রাশিয়া থেকে নিজেকে আর সামলাতে পারছে না। আর অরু তাকে জিজ্ঞেস করলো, দেখুন তো রাজ, কেমন লাগছে আমায়? সোম কি বলবে? সে তো চায় না তার শখের নারী অন্য কারো নজরে পড়ুক। হঠাৎ সে অরুর পাশে প্রীতমকে এমন ড্যাব ড্যাব করে তাকানো তার নজরে পড়লো। তার রাগ যেন বেড়ে গেল। সে চায় না তার নিজের শখের নারী তার অবর্তমানে অন্য কেউ দেখুক। সে রাগ মিশ্রিত গলায় বলল, অরু, তুমি কখনো আমার অবর্তমানে শাড়ি পরো না। আমি চাই তুমি অন্য কারো নজরে না পড়ো। আর আজ তুমি পুরো মোহিনী লাগছে, পুরো আমার শখের নারী। নেশালো কণ্ঠে বলল। কথাগুলো তার হৃদয়ে তোলপাড় করে দিচ্ছে। সে মুচকি হেসে বলল, আচ্ছা, থ্যাংক ইউ রাজ। বলে তারা বিভিন্ন কথায় মেতে উঠল। এইদিকে প্রীতমকে রিয়া জোর করে নিয়ে হলুদে নীলাদ্রির সাথে কাপল ডান্স করাচ্ছে, কারণ প্রীতমও ভালো ড্যান্সার। ওদের দুজনকে দেখলে যে কেউ বলবে রাবনে বানাদে জড়ি। এদিকে প্রীতম নীলাদ্রির কাছাকাছি থাকায় সেও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নীলাদ্রির জন্য মনে কিছু অনুভূত হচ্ছে, তা তো অরোরার জন্য হয়নি। শেষ হলো তাদের ড্যান্স। তবু নীলাদ্রি যখন প্রীতমের কাছাকাছি ছিল তখন তার হৃদয়ের স্পন্দন আন্দোলিত হয়ে মনে হয় কাছের মানুষের কাছে আসলে এমন হয়। প্রীতম নীলাদ্রিকে পরখ করতেই তার মনে উত্তাল হয়ে যাচ্ছিল, হয়তো কোনো অপ্সরা নীলাদ্রিকে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু প্রীতম সেসব মাথা থেকে ঝেড়ে ফেলল, কেননা সে অরোরাকে বিয়ে করবে। মা বাবাও পছন্দ করেছে। এইদিকে কথার পাশে এসে বোরকা পরিহিত কোনো মেয়ে বসতেই কথা বিচলিত হলো। আর দেখলো সবাই মুচকি হাসছে। বড়রা তো ভাবছে এ হয়তো কথার কোনো বান্ধবী, কিন্তু কথা ভাবছে তার কোনো বান্ধবী আসতে পারেনি তাদের সংসারের কারণে। তাহলে একে? কথা তো এই বোরকা পরিহিত মেয়ের থেকে যতই সরে যাচ্ছে ততই সে এসে আরো চিপকাচ্ছে। ওইদিকে অরু ও সোমের সাথে কথা বলছে। এইদিকে চাইলো, দেখলো বোরকা পরিহিত মেয়ে বসা কথার সাথে। সে গিয়ে জিজ্ঞেস করলো সারিকাকে। সারিকা হাসতে হাসতে কোপকাত করে বলল, আরে বউ দিদি, তুমি এনাকে চিনোনি? ইনি তো কথাদির বিশেষ কেউ। অরু বিচলিত হয়ে বলল,
কি আবুলদের মতো কথা বলছিস সারিকা? দির বিশেষ কেউ এই বোরকা পরিহিত মেয়ে? সারিকা হাসি থামিয়ে বলল, এনি রিদমা ছদ্মবেশ ধরে এসেছেন। আমরা তো প্রথমেই ধরে ফেলেছি ওনার হাতের ঘড়ি দেখে, পরে উনি আমাদের 3,000 টাকা দিয়ে এখানে এসেছেন। কি রিদম দা এত বউ পাগলা? বাবা রে, শেষমেশ বোরকা পরে আসতে হলো। বলেই ওরু হাসতে লাগলো। সে রিদমের একটা ফটো ক্লিক করে সোমকে সেন্ড করলো। সোম সাথে সাথেই সিন করে বলল, এটা কে? আপনার গুণধর বউ পাগলা ভাই। রিদম এভাবে এসেছে? ও মাই গড, আমি হলো তো সামনে গিয়ে বউকে করে তুলে ফটো সেশন করবো। ওরু এটা দেখে রিপ্লাই দিল। অসভ্য, দুই ভাই একরকম, বউ পাগলা। ওরু মেসেজ দেখে হাসে। বউর জন্য যেসব পুরুষ পাগল, তারা পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম পুরুষ। এরা হলো খাঁটি পুরুষ। যারা বউয়ের পরশ পায়নি তারা খাঁটি পুরুষ হয়নি। আফসোস রিদম, আমার আগে খাঁটি পুরুষ হয়ে গেল। আই, এটা দেখেই ওরু রিপ্লাই করলো। অসভ্য নষ্ট পুরুষ। লিখেই ফোন অফ করে দিল। ওইদিকে সোম হাসছে ওরুকে জ্বালাতে পেরে। ওরুই তার কাজে আরও এনার্জি বাড়িয়ে দেয়। মেয়েটি তাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করে। সে কাজে লেগে পড়ল। কথার কাছাকাছি এসে রিদম ফিসফিস করে বলল, তুমি কেমন নারী, নিজের মানুষটাকে চিনতে পারলে না? এই কণ্ঠস্বর শুনে সে পুরোপুরি চিনে যায় এটা রিদম। সে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে রিদমকে। সবাই হই হুল্লোড় করে উঠল। বড়রা কথাকে হলুদ ছুঁয়ে চলে গিয়েছেন। এখান থেকে তাদের অনেক কাজ। বিয়ে বাড়ি সামাল দেয়া 4টিখানি কথা। তার মাঝে কথার বাবা একা, তাই কথার দুই মামা তাদের সাহায্য করছেন। সাথে কথার মাকেও অনেক সাহায্য করছেন কথার দুই মামি। রিদম বড়রা এখানে নেই তাই বোরখা খুলে ফেলল, কারণ বড়দের করা আদেশ বরকনে বিয়ের আগে মুখ দেখে না। কথাকে হাত বাড়িয়ে তার সামনে এনে দুই হাতে হলুদ নিয়ে ছুঁয়ে দিল হলুদ দুই কপলে। কথা রিদমের হলুদ মাখিয়ে দেয়। তারপরে সবাই বলে, নিউলি কাপলদের ড্যান্স করতে হবে। কথাকে রিদম হাত জড়িয়ে ধরে স্টেজে থেকে উঠল। তারপর বেজে উঠল সাউন্ড বক্স থেকে গান। কোলাকুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অতই জলে। সাঁতারে কেটেছি ঘুমিয়ে হেঁটেছি, এতটা ডুবেছি তোরই তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে কোলাকুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অতই জলে। তাদের কাপড় ড্যান্স শেষ হতেই সবাই হাততালি দিয়ে প্রীতম বলল, উফ উফ, ফাটিয়ে দিয়েছো রিদম ব্রো অ্যান্ড বউ দিদি। থ্যাঙ্কস। এরপর ওরুকে টেনে দিয়ে প্রীতম বলল, চলেন না বিয়াইন, একটা কাপল ডান্স হয়ে যাক। বলেই ওরু বলে উঠল, আমি তোমার বেয়াই থেকে বড় কিছু লাগি, তোমার লজ্জা লাগে না বড় ভাইয়ের বউকে এমন কথা বলার? প্রীতম তো সেই ঝটকা খেলো। কি বলছেন এইসব? আপনি কোন বড় ভাইয়ের বউ? আপনি আমার সাথে মশকরা করছেন? সঙ্গীতের দিন বললাম, আপনি তো বললেন জানি না। জানি আমি তো, এখন আবার এসব কেন বলছেন? আরে আমি আরো মনে করেছি আপনি আমায় পছন্দ করে বলেছেন। এই কাটায় ওরুর গা জ্বলে উঠল। সে বলল, তোমার বড় ভাই যদি জানতে পারে তাহলে তিনি কতটা কষ্ট পাবেন ভেবে দেখেছো? আরে কিসের বড় ভাই, কার কথা বলছেন? সোমরাজ চৌধুরী। এখন নিশ্চয়ই চিনতে পেরেছো। আর সবচেয়ে বড় কথা, আমি তার বাগদত্তা। প্রীতম বলে উঠল, দাদাভাই? ও মাই গড, দাদাভাই জানলে আমায় আস্ত রাখবে না। ওরুর পা ধরে ক্ষমা চায়, কারণ সোম নিজের জিনিস নিয়ে ভীষণ পজিটিভ। যদি জানতে পারে তাহলে এই প্রীতমকে ডিরেক্ট উপরে পাঠিয়ে দিবে। ওরু বিরক্তির সুরে বলে ওঠে, আরে দেবরজি, চিন্তা করো না, তোমার দাব ভাইকে কিছুই বলবো না। ওরুর কাছে থেকে ক্ষমা চেয়ে সে চলে যায়। আর এইদিকে রিক তার স্নিগ্ধপরি তার দিকে তাকাচ্ছে না বলে সে গিয়ে আগ বাড়িয়েই কথা বলল, কি মিস, এখানে কি করছো? সারিকা বিরক্তির সুরে বলল, দেখতে পাচ্ছেন না কাজ করছি? তা তো দেখতে পাচ্ছি, তবে তোমার এই আশেপাশে যে হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে তা কি দেখতে পারছো না? না, কই হ্যান্ডসাম ছেলে? ও রিদ ভাইয়ের কথা, উনি তো প্রচুর হ্যান্ডসাম আর ড্যাশিং। উফ, কি বডি ওনার, ফুলে উঠে।
বলতেই রিক রেগে তিরতির করে উঠল। সে সারিকাকে একটানে নিজের জায়গায় আনলো। এই মেয়ে, তোর মুখে যদি কোনো ছেলের সম্পর্কে আজেবাজে কথা বলিস তাহলে তোকে এমন হাল করব। সারিকা মনে মনে বলল। হুম, নিজে করলে কিছু না, আর মানুষ করলেই দোষ। সে এসব ভেবেই রিক বলে উঠল। আর যদি কোনো ছেলের সম্পর্কে কোনো কিছু মাথায় আনিস, আমার থেকে কেউ খারাপ হবে না। আজ থেকে তুই কোনো ছেলের সাথে মিশতে পারবি না। সব ছেলে তোর ভাই লাগে, শুধু আমি ছাড়া। না, মানবো না। আপনার কথা বলবো, সাথে প্রেমও করব, দেখি কি করেন। বলতেই তেড়ে আসলো রিক। সারিকার কাছাকাছি আসতেই যা ঘটলো তাতে সারিকা তো পুরোপুরি এক ঝটকা খেলো। সারিকা সেই মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। যখন বুঝলো কি হচ্ছে তখন সে রিকের বুকে ধাক্কা দিয়েও সরাতে পারছে না। রিক তো উন্মাদের মতো শুষে নিচ্ছে ওষ্ঠ দুটি। কিছুক্ষণ পেরোতেই শাহরুখার দম বন্ধ হয়ে আসে। সে উসখুস করতেই রিক তাকে ছেড়ে দেয় আর সিংহের ন্যায় গর্জে ওঠে। তুই শুধুই আমার, এই মুখ শুধু আমার নামই নিবি, কোনো ছেলের নাম মুখে আনবি না। আর কি বললি, প্রেম করবি অন্য ছেলের সাথে? করে দেখা। তোর লাশও পাবে, তোর সো কোল্ড প্রেমিকের লাশও পড়বে। ফার্দার যেন এসব বলতে না হয়, না হলে তো বুঝতেই পারছিস। বলেই রিক বাঁকা হাসলো। সারিকা রিকের এসব কথা শুনে দৌড়ে পালালো। না জানি লোকটা কি করে। আরও রিক রাগে তরতর করে। তারপর নিজেকে সামনে বলে, তুই শুধুই আমার লিটল বার্ড। তার বার্ড অন্য কোনো ছেলের দিকে তাকাবে না। অন্যদিকে প্রীতম অরুকে সরি বলে আসার মুহূর্তগুলো নীলাদ্রি দেখে ফেলে। সে তো ভাবতেই পারেনি তার পছন্দের মানুষটা এমন করবে, তাও তার বান্ধবীর সাথে। সে তাও দেখে প্রীতমের অরুর ড্যান্সের কথা বলার মুহূর্তে সে আর দেখতে না পেয়ে চলে আসে। সে জানে অরু সোমকে ভালোবাসে, অরু ড্যান্স মোটেও করবে না। তবুও তার প্রীতমের প্রতি যে ভালোবাসা ছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেল। তার পুরুষ তো অন্য নারীতে আসক্ত। সে চলে এলো এক কর্নারে, এসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। প্রীতমও অনেক লজ্জিত অরুকে এসব বলার কারণে। প্রীতম অরুর প্রতি যে মনোভাব কাজ করত তা হলো ভালো লাগা। সে এসে তার মা বাবাকে সব কিছু বলে দেয় অরু ও সোমরাজের ব্যাপারে। তারাও অনেক লজ্জিত। যদি সামনাসামনি বলতেন আর সেটা সোমের কানে যেত তাহলে অনেক তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিত সোম। রিদম কথার ড্যান্সের পর কথা রিদম একসাথে ফটো সেশন করলো। তারপরে কথা বলল। তুমি এত দুষ্টু কেন? আজ আসলে কেন? আজই বিয়ের কয়েকদিন পর বর কনে দেখতে হয় না, জানো না তুমি? এই যে কথারানী, তুমিও এসব মানো? তোমাকে হলুদ ছোঁয়ানোর জন্য পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এসেছি, আর তুমি বলছো আজ এলাম কেন? আমার লজ্জা করে না বুঝি? ছোট ভাই বোনের সামনে তুমি ওভাবে এলে। আরে, আমার লজ্জায় লাল হয়ে যাওয়া বধূ দেখতে এলাম নয়ন ভরে। হলুদের ছোঁয়ায় পুরো মুখটা হলদেটে হয়েছে, ইচ্ছা করছে খেয়ে ফেলি। চুপ! আর একটা কথাও না বলে যাও। কখন কে এসে যাবে? যাও যাও। বধূ, তোমাকে দেখতে এলাম দুই নয়ন ভরে, আর তুমি কিনা দিলে আমায় দূর দূর করে। এ ব্যথা আমি কোথায় রাখি, আমার অতি শখের হৃদয়হীনা নারী? বলতেই কথা বলল। বাবা, এখন তো কবিতা উতলাই পড়ছে। প্রেম করার সময় তো রোমান্টিক কবিতাও শোনাওনি, আর এখন তাড়িয়ে দেবার কবিতা গাইছো? আরে কলিজা, কিডনি, লিভার, আমি ওসব বলতে চাইনি। আমি তো এমনি বললাম। বলার আগেই কথা বলল। হাই রে পুরুষ মানুষ, তোমাদের কিডনি দিয়েও আটকানো চায় না, আর এখন শুধু প্রতারণার ফন্দি খুঁজো। ওকে বাবু পাখি, রাগ করো না, একটু তো হাসো। তোমার এই কোমল স্নিগ্ধ হাসি আমার সকল শক্তি ফিরিয়ে জীবনে এক অবিচ্ছেদ্য অংশ তুমি। বলতেই কথা জড়িয়ে ধরল রিদমকে। রিদমও ধরল। তারপর রিদম চলে যায়। অনন্যা সম্মোহনীর দৃষ্টিতে হৃদকে দেখেই যাচ্ছে। হৃদ মোবাইল টিপতেছে। সে এক ধ্যানে ফোন টিপতেছে। এইদিকে রিয়া তো পুরো ক্লোজ হয়ে গেছে তার সাথে। সে বলল, কি রে অনু, এদিকে কি তোর শ্যাম বসা যে এত করা নজরে দেখছিস? বলেই মুচকি হাসলো। না রে, ইনি তো আমার ক্রাশ, কিন্তু রিক ভাইয়াকে দেখ কত হাসি খুশি, কিন্তু রিক সে তো পুরো গম্ভীর, কারোর সাথে কথাই বলে না, আসে শুধু মোবাইল টিপতে। বুঝলি, চল বৌদিমনির সাথে গিয়ে বসে। বলেই তারা চলে গেল। এইদিকে রিক ফোন থেকে মুখ তুলে হাসতে লাগলো। সে ওদের কথা শুনেছে। ও যে এই মনমোহিনীর প্রিয় ব্যক্তি তাতে ওর মন ভালো হয়ে যায়।
তার মনমোহিনীর মনে সে আস্তে আস্তে জায়গা দখল করে নিচ্ছে, বাট এখন ওকে বুঝতে দেওয়া যাবে না। সে এখন ওকে এড়িয়ে চলবে, কারণ এখনও ওদের ক্যারিয়ার গড়া বাকি। এখন দুজনের বয়স আবেগময়, তাই সে এই আবেগের কোনো কিছুতেই জড়াতে চায় না। সে তো জড়াতে চায় ভালোবাসার চাদরে। তারপর শেষ হয় হলুদের রিচুয়াল। বিয়ের দিন চারদিকে জমকালো আলো, সব জায়গায় মনোরম পরিবেশ, চারদিকে ফুলের বাহার, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাও আবার লাল গোলাপ। বিয়ের সব কিছুতেই ফুটে উঠেছে লাল রঙের আলোকসজ্জা। কথাকে সাজিয়ে দিয়ে গিয়েছে পার্লারের লোকেরা। সে আজ নিজেকে নিজে দেখেই অভিভূত। আজ তাকে কোনো রানীর থেকে কম লাগছে না। একরকম সিম্পল সাজ, অথচ চোখে মুখে ফুটে উঠেছে আভিজাত্য। তার লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। হাতে রয়েছে শাখা পলা ও ব্রাইডাল চুড়ি, সাথে সোনার মান্তাসা, যেগুলো বিবাহিত নারীর সাথে জড়িত। তবে আজ বিয়ের সময় নতুন যোগ হয়েছে সিঁদুর, যেটি প্রতিটি হিন্দু মেয়ের অবিচ্ছেদ্য অংশ। কথার শরীরে লাল লেহেঙ্গা, সাথে ফুটে উঠেছে সোনার গহনা, যেগুলো তার শ্বাসটাকে সুন্দর করেছে। পুরো এক নতুন বধূ লাগছে তাকে। সে নিজেকে দেখে খানিকটা অবাক হয়। হয়তো বিয়ের ছোঁয়া লাগলে মেয়েদের আরও সুন্দর লাগে। কথার চারিপাশ ঘিরে আছে সারিকা, অনন্যা, অরু আর কিছু মেয়েরা। বরযাত্রীরা এখনও আসেনি। অরু পরেছে কালো রঙের অর্গেঞ্জার শাড়ি, সাথে হালকা মেকআপ, হাত ভর্তি সিলভার চুড়ি আর গলায় ছোট্ট একটা ডায়মন্ড নেকপিস, ডায়মন্ডের ইয়াররিং। সব মিলে অরুকে লুক লাইকে মায়াবতী। ঈশ্বর মনে হয় সব মায়া অরুকে ঢেলে দিয়েছেন। সারিকা পরেছে গ্রিন টি কালারের সারারা, সাথে একটা পারফেক্ট লুক, গলায় একটা পাথরের সেট, কানে বড় বড় ইয়াররিং, হাত ভর্তি চুড়ি। সব মিলিয়ে সারিকাকে অনেক সুন্দর লাগছে। চুলগুলো কার্ল করা। অনন্যা পরেছে পিঙ্ক কালারের জর্জেট শাড়ি, পিঙ্ক রঙের চুড়ি, হালকা সাজ, গলায় একটা পেন্ডেন্ট, চুলগুলো খোপা করা, খোপায় লাল গোলাপ দেয়া, তাকেও অনেক সুন্দর লাগছে। এরই মধ্যে রিক, ওদের মা বাবা, নীলাদ্রির মা বাবা সবাই আসলো। আজ রিত পরেছে মেরুন স্যুট, তার সাথে প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, ব্ল্যাক লোফার, হাতে সোনালি রঙের ওয়াচ, পুরো কিলার লুক। রিক পরেছে ব্ল্যাক স্যুট, তার সাথে প্যান্ট, চুলগুলো একটা স্টাইলিস্ট হেয়ার স্টাইল, ব্ল্যাক লোফার, ব্ল্যাক ওয়াচ, সব মিলিয়ে কিলার লুক। নীলাদ্রি পরেছে নীল লেহেঙ্গা, সাথে ম্যাচিং গহনা, ইয়াররিং, চুলগুলো খোলা, নীল রং চুড়ি, তাকে পুরোই অপসরি লাগছে। চোখ ফেরানো দায়। তারা এসে কথার পাশে বসলো। ওইদিকে অনন্যাকে দেখে রিক তো পুরোই বেসামাল হয়ে গিয়েছে। এত সাজে কেন মেয়েটা? আর শাড়ি পরার কি আছে? ওর তো বিয়ে না, আর এখানে কত ছেলে আসবে। ও যদি এমন করে, ওহ গড, আমি সহ্য করব কিভাবে? আমার পরিটা অন্য কারো দৃষ্টিতে আনতে দেব না। মল্লিকা দেবী নিজের ছেলের চাহনি দেখে বুঝেছেন অনন্যাকে তার পছন্দ। তিনিও আর দেরি করবেন না। রিক তো স্নিগ্ধ পরিটাকে দেখতেই ব্যস্ত। এত সুন্দর ফর্সা শরীরে সাহারাটা অনেক সুন্দর হয়েছে। কই, সে তো আগে অনেক মেয়েকে দেখেছে, এই মেয়ে যেন তার অস্তিত্বের সাথে মিশে আছে। এসব দেখছেন আড়াল থেকে রিয়ান তালুকদার। তিনি বললেন, বিয়ের পর কোথায় যাবে স্নিগ্ধপরী? সেই আমার মায়াজালেই থাকবে। বলেই তার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। নীলাদ্রি তো অবাক হয়ে দেখছে গোলাপে মোড়ানো সিংহাসনটা। উফ, এত সুন্দর, যেটাতে কথা বসে আছে। কিছুক্ষণ পর কথা আসলো। অরুরা সবাই একসাথে আসলো। কথা এসে বসলো সিংহাসনে। কথাকে পুরো লাগছে আবিরাজ্যে ঘরা সাম্রাজ্যের রানী। ওইদিকে হুলস্থুল কাণ্ড ঘটল বর এসেছে বলে। বরযাত্রীরা সবাই চলে এসেছে। অরুরা চলে গেল বরের গেট ধরতে। কথা এই দিকটায় ফটো সেশন করছে। অরুরা সবাই গিয়ে গেট ধরে। রিদমকে আজ সুপারহিট লাগছে। সাদা শেরওয়ানির সাথে পাগড়ি, গলায় একটা সীতাহার, পুরোই বর বেশে আসছে সে। রিদমকে দেখেই সারিকা বলল, জিজু, আপনার জন্য আমরা স্পেশাল আয়োজন করেছি। সেগুলো পেতে হলে আমাদের আগে কিছু তো দিতে হবে। বেশি কিছু চাইবো না, ওই আর কি, পুরো 1.5 লাখ। রিদম হাত বাড়িয়ে টাকা দিতে চাইলে প্রীতম সেটা নিয়ে বলে, ওহে বিআইন সাহেবা, আপনাদের এত ডিমান্ড? বাবারে, এখানে কি আপনারা রাত বিরাতে ডাকাতি করতে আসছেন? নীলাদ্রি রেগে বলে, হোয়াট ডু ইউ মিন বাই ডাকাত? লিসেন, আমরা আমাদের জিজুকে বলেছি, আপনাকে নয়। আমাদের ছেলেকে বলছো? তো আমাদের ম্যাটার করে মিস নীলান্দি। তো আপনাদের ম্যাটার করলে আমরা কিছু জানি না। জিজু, আপনি আমাদের বোনকে
পেতে হলে আমাদের যা ডিমান্ড তা পূরণ করুন, না হলে কোণে পাবেন না। রিদম তো পুরো ক্যাচালে পড়ে গিয়েছে। সে তো দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এরা দিতে দেয়নি। তার তো যে মনে আর তর সইছে না। সে তার লাজে রাঙা বধূকে দেখতে চায়। সে পকেট থেকে একটা 1.5 লাখ টাকার বান্ডিল দিয়ে দেয় অরুর কাছে, কারণ সে জানে প্রীতম অরুর কাছ থেকে নিতে পারবে না। এইদিকে মেয়েরা টাকা পেয়ে উৎসাহিত, তারা বলে উঠল। তারপর অনন্যা সে রিদমকে মিষ্টি মুখ করায়, আর তারা একটা ঝাল মিষ্টি এনেছে, যেটাকে ইচ্ছে করেই ঝাল মেশানো। রিদমকে ঝাল মেশানোটা না দিলেও প্রীতমকে দিতে নিতেই সে বলল, ওহে বিয়াইন, আই এম নট ইট দিস সুইটস। বলেই মিষ্টিটা মুখে পুরে দিল। প্রীতম তো ঝালে পুরো হুহা করছে। এই জন্য সে ট্রেতে থাকা জুসটা খেয়ে মুখটা বিকৃত করে বলল, থু। আসলে এই জুসের গ্লাসে হলুদ মেশানো ছিল। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নীলাদ্রি মনে মনে বলছে, এবার খুব শাস্তি হয়েছে, খুশি হয়েছি। পরনারীর দিকে নজর দিস শালা খচ্চর। ওরও এরপর প্রীতমের বেহাল অবস্থা দেখে সে নীলাদ্রিকে বলল প্রীতমকে নিয়ে তাদের কিছু মিষ্টি জাতীয় কিছু সার্ভ করতে। তারপর নীলাদ্রি প্রীতমকে নিয়ে যায়। তারপর বরকে ফুল দিয়ে বরণ করে স্বাগতম জানানো হয়। কেয়া চৌধুরীও এসেছে বিয়েতে। কথাকে রিদমের পিড়িতে করে রিক ও রিত কথাকে পিড়িতে বসায়। এরপর চারপাশে 7 বার ঘোরানো হয়। এই 7 পাক জীবনে 7টি প্রতিজ্ঞার প্রতীক। বিবাহের মণ্ডপে রিদম ও কথা একে অপরের দিকে প্রথমবার প্রকাশ্যে তাকায়। রিদম তো তার লাজে রাঙা লাল টুকটুকে বউ দেখে নয়ন ফেরাতেই পারছে না। কথাও তার শখের পুরুষটির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তটিকে শুভ দৃষ্টি বলে বিবেচিত হয়। রিদম ও কথা একে অপরের গলায় মালা পরিয়ে দেন। এর অর্থ হলো তারা একে অন্যের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। বিবাহের শেষ ও অন্যতম গুরুত্বপূর্ণ রীতি, রিদম কথার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন এবং মঙ্গলসূত্র পরান। এটি একজন মেয়ের জীবনের অমূল্য অংশ। রিদম কথার দিকে যখন তাকালো তখন বুঝলো সিঁদুর পরলে মেয়েদের মুখ পাল্টে যায়, যা কথার মধ্যে প্রতিফলিত হয়েছে। তারপর তাদের সিঁদুরদান হলে কন্যাদান সম্পন্ন করে বিবাহ সম্পন্ন হয়। এখন থেকে কথা একজন মেয়ে নয়, সে এখন একজনের স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে। কথা ও রিদমের এত বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। কথার কপালে একটি চুম্বন দিল রিদম। সেই মুহূর্তে একটি ছবি তোলা হয়। তারপর সেই দুঃখময় সময় এলো। একটা মেয়ে ছেলেবেলা থেকে তারই যৌবনকাল পর্যন্ত যেখানে বেড়ে উঠেছে সেখানের মায়া কখনোই ছাড়তে পারে না। কথাও তেমনি তার ছোট থেকে বড় হওয়া প্রিয় নীরটি ছাড়তে পারেন। কেশব মুখার্জির বুকে জড়িয়ে অনবরত কান্না করে যাচ্ছে মেয়েটি। কেশব মুখার্জি চাচ্ছেন নিজেকে শক্ত করতে, কিন্তু পারেননি। নিজের বড় সন্তান হওয়ায় কথাকে তিনি প্রচুর স্নেহ করতেন। খুব আদরে তার এই 2 মেয়ে। এক মেয়ে চলে যেতেই বুক ধক করে উঠছে, অথচ 2 মেয়ে যখন চলে যাবে তখন কি করবেন? তিনিও মেয়েকে নিয়ে অনেক কান্না করেন। অনিমা দেবীও কথাকে জড়িয়ে কান্না করেন। অরুর চোখে পানি থামাতে পারছে না। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া সব কিছু কত তাড়াতাড়ি হয়ে গেল যে তার বড় দিদি এখন তাদের ছেড়ে চলে যাবে। অনন্যা সারিকাও ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছে। কেশব মুখার্জি নিজেকে সামাল দিয়ে রিদমের দিকে হাত বাড়িয়ে দেন। তারপর রিদম কেশব মুখার্জির কাছে এলে তার হাতে কথার হাতের উপর দিয়ে তিনি বলেন, বাবা, কথা হলো আমার প্রথম সন্তান। সেই ছোট্ট মেয়েটি কখন যে বড় হয়েছে বোধহয় পাইনি। মেয়েটার এখন বিয়েও হয়ে গেছে। এখন আমি বাবা হলেও এখন আমার থেকেও তোমার প্রায়োরিটিটা বেশি। তুমি ওর স্বামী। বাবা, আমি আমার মেয়েকে অনেক যত্নে বড় করেছি। তুমি ওর কোনো অবহেলা করো না, ওকে কখনো কষ্ট দিও না। ও যদি কখনো ভুল করে তখন তুমি ওকে না ভুল বুঝে ওকে বুঝিয়ে বলিও বাবা। বলেই তিনি কান্না করেন। রিদম কথার হাতটা শক্ত করে ধরে বলল, বাবা, আমি আপনার মেয়েকে আপনার ঘরে যেমন ছিল তেমনই থাকবি। ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। ওর ভরণ পোষণ থেকে সবকিছুর দায়িত্ব আমার। আমি আমার জীবন থাকতে ওকে কখনো কষ্ট দেব না। আপনি চিন্তা করবেন না বাবা, ওকে ভালো রাখার দায়িত্ব আমি ভালোভাবেই রাখবো। ভরসা রাখুন। আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। তারপর কথাকে রিদম পাজা কোলে গাড়িতে বসায়। পাশাপাশি সেও বসে। কথা তো সেই কখন থেকে কান্না করছে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রিদম বলে, কথা পাখি আমার, এভাবে কেঁদে কি করবে? প্রত্যেক মেয়েকেই বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতে হবে।
আর তুমি চাইলে প্রত্যেক সপ্তাহে তোমাকে বাবার বাড়ি ঘুরিয়ে আনবো। সো ডোন্ট ক্রাই কলিজা। কথা ফুপিয়ে কেঁদে বলে। আমি যে মানতে পারছি না বাবা মাকে অরুকে ছাড়া থাকতে হবে। ওরও তো কিছুদিন পর এখানে চলে আসবে, আর আমি আছি তো। কান্না বন্ধ করো, বুকে আসো।